আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি শান্তা ইসলাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর সহ বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির আরও উন্নতি, এখনও পানিবন্দী 25 লাখ মানুষ, কমেনি দুর্ভোগ। গুম বিরোধী আন্তর্জাতিক সনদে সই করল বাংলাদেশ, ঐতিহাসিক মুহূর্ত বললেন প্রধান উপদেষ্টা। সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি গ্রেপ্তার, গণহত্যায় উস্কানি দেয়ায় 20 মন্ত্রী, এমপি ও 30 সাংবাদিকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ। এবং ড্রোন দিয়ে তল্লাশি, নারায়ণগঞ্জে গাজী টায়ার কারখানার ভস্মীভূত ভবন থেকে কারো মরদেহ উদ্ধার হয়নি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর সহ বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। তবে দুর্গত জেলাগুলোতে এখনও পানিবন্দী আছে প্রায় 25 লাখ মানুষ। আশ্রয়কেন্দ্র থেকে বাড়িঘরে ফিরতে শুরু করেছেন মানুষজন। কমেনি বানভাসীদের দুর্ভোগ, ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম। কয়েকদিনে বৃষ্টি না হওয়ায় ও উজান থেকে পানি কমে আসায় কুমিল্লার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। গোমতী নদীর পানি বিপদসীমার 59 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বুড়িচং, ব্রাহ্মণপাড়া ছাড়াও লাকসাম, মনোহরগঞ্জ, 14 গ্রাম উপজেলায় পানি কমেছে। এখনও দুর্গত এলাকায় আছেন জেলার প্রায় 10,78,000 মানুষ। তাদের জন্য 33 লাখ নগদ টাকা ও 600 মেট্রিক টন চাল বরাদ্দের কথা জানিয়েছে জেলা প্রশাসন। পানি নামতে শুরু করলেও লক্ষ্মীপুর জেলায় প্রায় 10 লাখ মানুষ আছেন দুর্বিপাকে। 30,000-এর বেশি মানুষ আশ্রয় নিয়েছে 198টি আশ্রয় কেন্দ্রে। খাবার, ওষুধ ছাড়াও রয়েছে স্যালাইন ও বিশুদ্ধ পানির সংকট। এদিকে মেঘনার পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় বন্যা পরিস্থিতির দ্রুত উন্নতি হবে বলে জানিয়েছে জেলা পানি উন্নয়ন বোর্ড। ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকার বাসাবাড়ি থেকে পানি নেমে গেছে। তবে ক্ষতির চিত্র ভেসে উঠছে জেলার আখাউড়া ও কসবার 9টি ইউনিয়নে। বন্যায় তলিয়ে গেছে অন্তত 7,500 হেক্টর জমির ফসল। ক্ষতি হয়েছে মৎস্য খাতেরও। ক্ষতি কাটাতে সরকারি প্রণোদনার দাবি জানিয়েছেন বন্যার্ত কৃষকরা। চারটা পুকুরের মধ্যে 3টা পুকুরের মাছ বিলীন হয়ে গেছে। প্রায় 3 থেকে 4 লক্ষ টাকার মাছ আমার হাতে চলে গেছে। এখন আমরা কিভাবে চলবো? আমাদের এই ক্ষতিটা এটা হয়তো সরকারে যদি আমাদের দিকে দৃষ্টিকোণ রাখে তাহলে হয়তো আমরা আবার নতুন করে ঘুরে দাঁড়াতে পারবো। চাঁপাইনবাবগঞ্জে পদ্মা সহ 3টি নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে উন্নতি হয়েছে আশপাশের বন্যা পরিস্থিতির। জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান জানান, গত 24 ঘণ্টায় পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীতে নতুন করে পানি বাড়েনি। এদিকে হবিগঞ্জে বন্যার পানি নেমে যাওয়ায় 30টি আশ্রয়কেন্দ্র থেকে নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন আশ্রয় নেওয়া মানুষ। জেলা এলজিইডি অফিস জানিয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত 176 কিলোমিটার রাস্তা সংস্কারে ব্যয় ধরা হয়েছে প্রায় 16,67,00,000 টাকা। এছাড়া সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে 18,000 হেক্টর জমির ফসল। রাঙামাটিতে বাঘাইছড়ি, লংদু, বরকোল, বিলাইছড়ি ও জুরাছড়ি এলাকা থেকে পানি কমতে শুরু করেছে। এরই মধ্যে আশ্রয়কেন্দ্র থেকে লোকজন বাড়িঘরে ফিরে গেছেন। তবে কাপ্তাই হ্রদের আশপাশের কিছু এলাকা এখনও পানিতে তলিয়ে আছে। ফারহিন ইসলাম টুম্পা, এটিএন বাংলা। দর্শক, এই মুহূর্তে লক্ষ্মীপুরের বন্যা উপদ্রুত এলাকায় আছেন সহকর্মী মুশফিকুর রহমান। সেখানকার পরিস্থিতি জানাচ্ছেন তিনি। লক্ষ্মীপুর সদরের বেশ অনেকটা ভেতরের একটা গ্রামে রয়েছে। গ্রামের পরিস্থিতিটা একটু দেখানোর চেষ্টা করব যে এখানে কিন্তু ঘরবাড়িতে পানি উঠে গেছে। আমরা যতটা এখানে আসার পরে দেখতে পাচ্ছি বেশ সব বাড়িঘরে আসলে দেখতে পাচ্ছি যে বাড়িঘরের মধ্যে প্রায় হাঁটু সমান পানি উঠে গেছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে গত 2-1 দিনে, যেহেতু গত 24 ঘন্টা এখানে বৃষ্টি হয়নি, তো পানি কিন্তু আর নতুন করে বাড়েনি, বরঞ্চ পানি কিছুটা কমেছে। 1-2-3 ইঞ্চির মতো পানি কমেছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। স্থানীয় যারা আছেন তারা যেটা বলেছেন, এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যতদিন এই দুর্ভোগ কেটে না যায় পুরোপুরিভাবে, ততদিন খাদ্যের যে ব্যবস্থাটা সেটা করা, এবং পানি নামার সাথে সাথে কিন্তু পানিবাহিত রোগ দেখা দিচ্ছে,
তার পাশাপাশি যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে সাপ এবং পোকামাকড়ের বেশ উপদ্রব কিন্তু বেড়েছে। আমরা এখান দিয়ে আস্তে আস্তে কিছুক্ষণ আগে দেখতে পেলাম বেশ বিষধর একটা সাপ যেতে। স্বভাবত বিষধর সাপ কিন্তু পানিতে থাকে কম, তবে এই চারিদিকে পানি হওয়ার কারণে সেগুলো কিন্তু আমরা পানিতে দেখতে পাচ্ছি। এবং যেই বাড়িঘরগুলো একটু তুলনামূলক উঁচু সেগুলো ছাড়া প্রায় সব বাড়িঘরই কিন্তু মোটামুটি পানি উঠেছে বলে আমরা দেখেছি। এবং এখানে ঘরের যে রান্নাঘর সেটা তলিয়ে যাওয়ার কারণে কিন্তু মানুষ বিকল্প হিসেবে বারান্দায় বা সিঁড়ির পাশে রান্না বান্না করছেন এবং এইভাবেই কিন্তু এদের দিন কাটছে বলে আমরা তাদের কাছ থেকে জানতে পেরেছি। এবং পানি কিছুটা নামলেও পুরোপুরি কিন্তু দুর্ভোগ কেটে যায়নি। তো দুর্ভোগ কেটে যাওয়ার আগ পর্যন্ত তাদের দাবি যে তাদের কাছে যাতে পর্যাপ্ত ত্রাণ এবং ঔষধ সেগুলো যাতে সরবরাহ করা হয়। এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ। টানা ৮ দিনের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে চলছে গণত্রাণ সংগ্রহ কার্যক্রম। বিরামহীনভাবেই ত্রাণ সংগ্রহ করছেন স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীরা। তাদের ডাকে সাড়া দিয়ে ধর্ম বর্ণ নির্বিশেষ সবাই দাঁড়াচ্ছেন বন্যার্তদের পাশে। নগদ অর্থের পাশাপাশি খাদ্য সামগ্রী নেওয়া হচ্ছে ত্রাণ হিসেবে। তহবিলে এরই মধ্যে জমা পড়েছে প্রায় ৮ কোটি টাকা। রিপোর্ট করছেন রসনা দাস। ঢাকার কেরানীগঞ্জের বাসিন্দা ৬৭ বছরের শুকুর আলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এসেছেন বন্যা কবলিত মানুষদের জন্য ত্রাণ সংগ্রহ কার্যক্রমে অংশ নিতে। ১৭ বছরের স্বামীর পাশে দাঁড়িয়ে সমান উদ্দীপনায় কাজ করছেন, যেন এতটুকু ক্লান্তি নেই তার। ছাত্র সমাজ তাদের পাশে দাঁড়িয়ে আছে বিভিন্ন ত্রাণ নিয়ে। আমি তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমি সেবা দিতে আসছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই কার্যক্রমে ত্রাণ সংগ্রহের পাশাপাশি প্যাকেজিংয়ে অংশ নেন বিপুল সংখ্যক শিক্ষার্থী। দুর্গত এলাকায় কার্যক্রম সমন্বয় করতে কয়েকশো কমিটি করে দেওয়া হয়েছে। যেহেতু দেশ আমার, কাজ তো আমাদের সবাইকে একসাথেই করতে হবে, তো আমি সবার মাঝখানে যোগ দিয়ে কাজ শুরু করলাম। এখানে হাজার হাজার ভলান্টিয়ার আসতেছে। আমরা যারা কলেজ স্টুডেন্ট তাদের আইডি কার্ড দেখে তারপর আমরা এখানে জয়েন করি। আপাতত আমরা শুকনো যে আমাদের কাপড় চোপড় যেগুলো আছে এগুলো আপাতত আমরা বাংলা সেনাবাহিনী দিয়ে দিচ্ছি, এরপর ওনারা ডিস্ট্রিবিউট করে দিবে। এদিকে অষ্টম দিনেও ত্রাণ নিয়ে আসা মানুষের ঢল নেমেছিল টিএসসিতে। ত্রাণ দিতে এসে অনেকেই বলছেন দুর্যোগ ঘিরে পুরো বাংলাদেশই একতাবদ্ধ। দেখতে এসেছি, টাকা তো যে কোনো ভাবে দেওয়া যায়, কিন্তু এই যে আবহাওয়াটা এটাই এনজয় করার জন্য এসেছি। এই যে ছেলেপেলেগুলো যে আগে আসছে এটা অপূর্ব একটা জিনিস। বাংলাদেশের মানুষরা সব একমত হয়েছে, ধন্যবাদ। We work here and we do business thing here, so we have responsibility to help them, help the people. দেশি বিদেশি মানুষদের দেয়া ত্রাণ সামগ্রী রাখায় টিএসসিতে জায়গা সংকুলন না হওয়ায় এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে নেওয়া হচ্ছে খাদ্য সামগ্রী। তবে অর্থ ও জরুরি ঔষধ জমা নেওয়া হয় টিএসসিতেই। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। স্মরণকালের ভয়াবহ বন্যায় ফেনীতে যখন একে একে পানি নিচে তলিয়ে যাচ্ছিল ঘরবাড়ি, তখন বানভাসী মানুষদের বাঁচাতে প্রথম জীবনের ঝুঁকি নিয়েছিল পিএইচপি শিল্প গ্রুপের কর্মীরা। ছাগলনাইয়ার নিজ কুঞ্জরায় অবস্থিত পিএইচপি শিল্প গ্রুপের কয়েকশো কর্মী বন্যার শুরুর দিকে কলাগাছ ও ড্রামের ভেলায় উদ্ধার অভিযান শুরু করে পানিবন্দীদের। ফেনীর ছাগলনাইয়া থেকে ফিরে আবুল হাসনাতের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। ভারতের ত্রিপুরা রাজ্যের খুব কাছে ফেনীর ছাগলনাইয়ার গোপাল ইউনিয়নের নিচকুঞ্জরা এলাকা। ২২ আগস্ট এখান দিয়ে ফেনী ও মহুরী নদী হয়ে উজানের পানি ঢুকছিল হু হু করে। ক্রমেই পানিতে তলিয়ে যাচ্ছিল বাড়িঘর সহ সব স্থাপনা। সেই সময় আশেপাশের কয়েক কিলোমিটার এলাকায় একমাত্র বন্যামুক্ত ছিল দেশের অন্যতম শিল্প গ্রুপ পিএইচপি ফ্যামিলির ইন্টিগ্রেটেড স্টিল মিলস কারখানা। চারিদিকে বন্যার এমন ভয়াল রূপ দেখে উদ্ধার কাজে নেমে পড়েন ওই প্রতিষ্ঠানটির কয়েকশো কর্মী ও কর্মকর্তা। একটা ভেলা বানানো হয়েছিল বেশ কিছু, এরপর হচ্ছে কলা গাছ দিয়ে বেশ কিছু ভেলা বানানো হয়েছিল। এগুলো দিয়ে আমরা পানি যখন ইনক্রিজ হচ্ছিল তখনই এই
গলা পর্যন্ত পানি হয়ে যাচ্ছে। ওই সময় আমরা এগুলো দিয়ে রিস্ক নিয়ে উদ্ধার করছি। যখন ভিতরে যাচ্ছিলাম ওখানে কিছু লোক বলতেছে একটা চর আছে এখানে নদীর ওই পারে, এটা হচ্ছে রুরাল এরিয়া, ওখানে যাওয়া পসিবল না। তো আমরা দুজন ওই রিস্ক নিয়ে গেছিলাম, আরো বোটের সহকর্মী কিছুজন ছিল। তো ওখান থেকে আপনার অনেক মানুষ উদ্ধার করছি, বিশেষ করে মহিলা, ছোট বাচ্চা, এদেরকে এনে আমরা এখানে রেল লাইন পার করে আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে অবস্থান দিয়েছি। বড় বোট যেটা সেটাতে এক বোর্ডে 22 জন 25 জন করে নিয়ে আসছে। ছোট একটা বোট যেটা স্পিড সেটা আমাদের 7 জন 8 জন করে নিয়ে আসছে উদ্ধার কাজ। ইভেন আমাদের বোট 22 কিলোমিটার 26 কিলোমিটার পূর্ব দিকে দূরবর্তী অঞ্চলে যায় উদ্ধার কার্যক্রম চালিয়েছে। কয়েকদিন ধরে চলা উদ্ধার অভিযানে যুক্ত হয় চট্টগ্রাম থেকে পিএইচপি ফ্যামিলির পাঠানো 7টি নৌকা। উদ্ধার করা হয় গর্ভবতী নারী, শিশু ও বৃদ্ধ সহ শত শত মানুষ। দুঃসময়ের সেই বর্ণনা উঠে আসে উদ্ধার হওয়া মানুষদের মুখে। গড়ে যখন হাঁটু সমান পানি হয় তখন আমরা মনে করছি পানি চলে যাবে, তখন দেখতেছি খালি বাড়তেছে। পরের দিন সকালে দেখি একবারে গলা সমান পানি হয়ে গেছে। এখানে আমরা অনেকক্ষণ দাঁড়াইছিলাম, অনেক মানুষের যোগাযোগ করছি, কেউ আমাদেরকে উদ্ধার করতে চায় নাই। তখন আমরা পিএসপির লোক যখন মাইকিং করছে উদ্ধারের কাজে, তখন ওনাদেরকে আমরা ডাকি, ওনারা আমাদেরকে থেকে উদ্ধার করে নিয়ে আসে। তারা প্রত্যেকটা বাড়িতে বোট নিয়ে আমাদেরকে বাঁচিয়ে আনছে। উদ্ধারের পর তাদের আশ্রয় দেয়া হয় পিএইচপির ওই প্রতিষ্ঠানের 5 তলা আবাসিক স্থাপনা এবং বিভিন্ন অফিসে। পানি তো হু হু করি ঘরে ঢুকে গেছে, আমরা তুমি বার হয়ে গেছি, আমরা বাড়ি জারি যাই যদি এখানে হিন্দার কাপড় কিনতে হইতাম না। শুধু কি পরনের যে কাপড়টা ওটা ছাড়া আর কিছু আনতে পারে না। এখন তো যাই কোনো জায়গায় আমরা মাথা গোছাই, বাচ্চার মাথাটা গোছাই রাখবো, এই জায়গা আমাদের নাই, আমরা একদম নিঃস্ব সর্বহারা। জীবন বাঁচলেও এখন কিভাবে শুরু হবে নতুন জীবনের পথ চলা, সেই চিন্তায় শঙ্কিত ফেনীর এই বানভাসী মানুষেরা। জাহিদুল আলম, এটিএন বাংলা। দেশের 3টি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দুপুর পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে আগামী 24 ঘন্টার মধ্যে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকার একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গুম বিরোধী আন্তর্জাতিক সনদে সই করেছে বাংলাদেশ। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের একদিন আগে এই সনদে সই করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক সভায় এই সনদে সই করেন তিনি। এ সময় উপদেষ্টা পরিষদের সদস্যরা করতালির মধ্য দিয়েই প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানান। দিনটিকে ঐতিহাসিক উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, শেখ হাসিনার দীর্ঘ 15 বছরের স্বৈরাচারী শাসনামলে নিরাপত্তা বাহিনীকে দিয়ে জোরপূর্বক প্রতিটি গুমের ঘটনা তদন্তে কমিশন গঠন করবে অন্তর্বর্তীকালীন সরকার। 2006 সালের 20 ডিসেম্বর গুম বিরোধী আন্তর্জাতিক সনদটি জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত হয়। 32টি দেশ এতে স্বাক্ষরের পর এর বাস্তবায়ন শুরু হয়। এই পর্যন্ত 75টি দেশ গুম বিরোধী আন্তর্জাতিক সনদে যুক্ত হয়েছে। রাষ্ট্রের মৌলিক সংস্কার শেষ হওয়ার আগে তাড়াহুড়ো করে নির্বাচন দিলে গণ অভ্যুত্থানের সুফল আসবে না বলে মনে করেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। সংসদ ভেঙে দেয় এবং সংবিধান পরিবর্তনে 2/3 সংখ্যাগরিষ্ঠতার বাধ্যবাধকতা থাকায় সংবিধান সংশোধন কঠিন বলে মনে করেন তিনি। ঢাকায় এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডক্টর আলী রিয়াজ। মিজান শাহজাহানের রিপোর্ট। সংবিধান, মানবাধিকার, বিচার ব্যবস্থা, প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আর্থিক প্রতিষ্ঠান ও গণমাধ্যমের সংস্কার বিষয়ে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ আয়োজন করতে যাচ্ছে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস। শনিবার রাজধানীতে সংবিধান দিয়ে শুরু হওয়া এই সংলাপ পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায়। সংলাপ বিষয়ে বিস্তারিত জানাতে হোটেল সোনারগাঁয়ে এই সংবাদ সম্মেলন। এ সময় রাষ্ট্রবিজ্ঞানী আলী রিয়াজ বলেন, এক ব্যক্তির শাসনকে দীর্ঘায়িত করার জন্য রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে অকার্যকর করেছে শেখ হাসিনার সরকার। দলীয় প্রধানের প্রধানমন্ত্রী হওয়ার পাশাপাশি সংসদ নেতা হওয়ার পথ বন্ধ করতে না পারলে স্বৈরাচারী শাসন ঠেকানো যাবে না বলে মনে করেন আলী রিয়াজ। দীর্ঘ 15 বছর ধরে এক ব্যক্তিকেন্দ্রিক শাসনের কারণে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে। নতুন সরকারের সামনে চ্যালেঞ্জ অনেক। ওয়েস্টমিনস্টার স্টাইল ডেমোক্রেসিতেও পার্টি লিডার প্রাইম মিনিস্টার হন না,
এটাই স্বাভাবিক। এমনকি লিডার অফ দি হাউসও হন না। ক্ষমতার এককেন্দ্রীকরণের এই পদগুলি যদি আপনি সাংবিধানিকভাবে বন্ধ না করেন, তাহলে ভবিষ্যতে আরও একজন স্বৈরাচারীর তৈরি হওয়ার পথ আসলে আপনি বন্ধ করতে পারবেন না। রাষ্ট্র সংস্কারের জন্য সবাইকে সহায়তা করার আহ্বান এই রাজনৈতিক বিশ্লেষকের। কতগুলো মৌলিক বিষয়ে আপনি যদি অ্যাড্রেস করতে না পারেন, তাহলে শুধুমাত্র তাড়াহুড়ার নির্বাচনে গণতান্ত্রিক পুনর্গঠন হবে না। 1/3 অফ দ্য কনস্টিটিউশনকে বেসিক স্ট্রাকচারে ইনক্লুড করার কারণে আপনি একটা সংবিধানের 1/3 হাতি দিতে পারবেন। এর মধ্যে এমন সব বিষয় আছে যেগুলি আপনি না সরালে আসলে কোনো অবস্থাতেই কিছু করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। সে কারণে পুনর্লিখন শব্দটা। সাংবাদিক জিল্লুর রহমানের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আলী রিয়াজ আরও বলেন, সাংবাদিক সংগঠনগুলোতে অতিমাত্রায় দলীয়করণ হওয়ায় সাংবাদিকদের স্বার্থ উপেক্ষিত থেকে যাচ্ছে, হাসিল হচ্ছে ব্যক্তি ও দলীয় স্বার্থ। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সিকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার দিবাগত রাতে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং জানায়, গুলশান 1 নম্বর রোডের M&J গ্রুপের কর্ণধার সালাউদ্দিন আহমেদের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরে গুলিবিদ্ধ হয়ে এক স্বর্ণ কারিগর নিহতের মামলায় তিনি গ্রেপ্তার হন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে পুলিশের হাতে হস্তান্তর করা হবে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও শ্রমিক নিহতের ঘটনায় গাজীপুর ও রংপুরে 2টি হত্যা মামলা করা হয়েছে। এর আগে 22 আগস্ট টিপু মুন্সি, তার স্ত্রী আইডিন মালবিকা মুন্সি, মেয়ে তানিয়া অনন্যা মুন্সি ও তৃষা মুন্সির ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। একই সঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার 20 জন মন্ত্রী, এমপি, পুলিশ ও 30 জন সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিকে আসামি করে অভিযোগ দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা 3 আগস্ট শেখ হাসিনার সাথে দেখা করেছিলেন এবং সংবাদ সম্মেলনে প্রশ্ন করে উস্কানি দিয়েছেন এবং টকশো করে গণহত্যার বৈধতা দিয়েছেন। সুষ্ঠু ও পরিচ্ছন্ন রাজনীতি করার উদ্দেশ্যে গণফোরাম সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির প্রতিষ্ঠাতা ডক্টর কামাল হোসেন। দলের 31তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, যারা ক্ষমতার অপব্যবহার করে অর্থ পাচার, লুটপাট ও দুর্নীতি করেছে, জনগণ তাদের ক্ষমতাচ্যুত করে দেশ থেকে বের করে দিয়েছে। তাই বেঁচে থাকলে তরুণ সমাজকে কাজে লাগিয়ে দেশের জনগণের জন্য কাজ করার ইচ্ছা প্রকাশ করেন ডক্টর কামাল হোসেন। এই বঞ্চিত মানুষের পক্ষে এখনো আছে, তারা বঞ্চিত না থাকে, এটা আমাদের লক্ষ্য। তাদেরকে সত্যিকার অর্থে জনগণ মালিক হওয়ার ক্ষমতার, সেটাই আমরা চাই। রাজনীতি হলো জনগণকে নিয়ে রাজনীতি করা, জনগণের জন্য রাজনীতি করা, জনগণের অবস্থার পরিবর্তন করার জন্য রাজনীতি করা। সেটা করার এখনো অপেক্ষা আছে আমার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সুমন শিকদার নামে এক যুবককে হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 4th দফায় 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর আদাবরে পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় সাবেক এমপি সাদেক খান ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালত রিমান্ডের আদেশ দেন। এর আগে সকাল 7টার দিকে তাদের আদালতে তোলা হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের ক্ষতি করে কারোর সাথে সম্পর্ক রাখতে চায় না বিএনপি। সকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে রাশিয়ার রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে কথা বলেন তিনি। আমির খসরু বলেন, বৈঠকে দেশ ও জনগণের স্বার্থ প্রাধান্য দিয়েই মৌলিক বিষয়গুলোতে কিভাবে কাজ করা যায় এসব বিষয়ে রাশিয়ান রাষ্ট্রদূতের সাথে আলোচনা হয়েছে। তিনি জানান, বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠানের সময়সীমা জানতে চেয়েছে রাশিয়া। বৈঠকে রাশিয়ান রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটোস্কি ছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়দ অংশ নেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে সকলের সাথে সম্পর্কে বিশ্বাসী, এটা কোনো বিশেষ দেশ আলাদাভাবে আমরা কাউকে দেখি না, সকলের সাথে সম্পর্ক থাকবে। বাংলাদেশের মানুষের সাথে
রাশিয়ার মানুষের সম্পর্ক থাকবে, দুই দেশের সম্পর্ক থাকবে। ইন্টেরিয়াম সরকার ওদের কাজগুলো করতে হবে, দেশে নির্বাচনও হতে হবে, জনগণের সরকারও হতে হবে। সেটা যৌক্তিক সময়ের মধ্যে যদি সম্পন্ন করা যায় সেটা সকলের জন্য ভালো। নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাজী টায়ার কারখানায় চতুর্থ দিনের মতো উদ্ধার অভিযান শুরু করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা। গতকাল বিকেলে ড্রোনের মাধ্যমে ফায়ার সার্ভিস এবং স্থানীয় প্রশাসন সমন্বয়ে গঠিত তদন্ত কমিটি আগুনে ভস্মীভূত 6তলা ভবনটির অবস্থা পরীক্ষা করেছেন। পোড়া ভবনটির উপরের ফ্লোর এরই মধ্যে ধসে পড়েছে বলে দেখেছেন তারা। পুরো ভবনটি দেবে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এদিকে কারখানার সামনে এখনও নিখোঁজ 173 জনের স্বজনরা আহাজারি করছেন। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা নিখোঁজদের কোনো মরদেহ উদ্ধার করতে পারেনি। এখনও ভবনটির বিভিন্ন স্থান থেকে ধোঁয়া বের হচ্ছে। বুধবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসক একটি তদন্ত টিম গঠন করেন। ওই কমিটিকে আগামী 10 দিনের মধ্যে তদন্ত করে আগুন লাগানোর কারণ জানাতে বলা হয়েছে। গত সোমবার রাতে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা গোলাম দস্তগীর গাজীর মালিকানাধীন গাজী টায়ার কারখানা লুটপাট করতে গিয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় ভেতরে বেশ কিছু মানুষ থাকা অবস্থায় পুরোপুরি পুড়ে যায় 6তলা ভবনটি। ফায়ার সার্ভিসের 12টি ইউনিট 31 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয়রা অভিযোগ করেন ওই ভবনের ভেতরে যাওয়া 173 জন নিখোঁজ রয়েছেন। আন্তর্জাতিক সংবাদ। আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে আরেক ধাপ এগিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এক মাসে তার নির্বাচনী প্রচার তহবিলের রেকর্ড $54 কোটি দিয়েছেন সমর্থকরা। বাসে চড়ে এখন ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন তিনি। আরো জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। জয়ের আগেই মোটামুটি বিজয় উৎসব শুরু হয়ে গেছে কমলা হ্যারিসের নির্বাচনী প্রচার শিবিরে। কর্মীরা আছেন খোশ মেজাজে, তাদের সাথে নিয়ে সাঁজ রবে ছুটছেন ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট এই প্রার্থী, যাকে যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে আশা করছেন সমর্থকরা। Kamala Harris as the nominee for the presidency, and it's amazing. A serious candidate for president and a black woman at that, it probably would bring her so much joy. নির্বাচনী প্রচারের জন্য এক মাসে $54 কোটিরও বেশি পেয়েছেন হ্যারিস। এত বড় নির্বাচনী তহবিল যুক্তরাষ্ট্রের ইতিহাসে আর কোনো প্রার্থীর জন্যই হয়নি। None of us has to fail for all of us to succeed. And that in unity there is strength. Never let anyone tell you who you are. You show them who you are. 5 নভেম্বর হবে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে কমলা হ্যারিসকে গালিগালাজ দিয়ে মাঠ গরমের চেষ্টা করেছেন রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ফল হয়েছে উল্টো, তার নির্বাচনী তহবিলে জমা পড়েছে $33 কোটি। ধাক্কা খেয়েছেন ট্রাম্প। রানিং মেট টিম ওলাজের জনপ্রিয়তা শক্ত প্রচার অভিযানই কমলাকে অনেক দূর এগিয়ে দিয়েছে বলে মনে করছেন মার্কিন ভোটাররা। জনমত জরিপেও ট্রাম্পের চেয়ে 7 পয়েন্টে এগিয়ে আছেন কমলা হ্যারিস। নির্বাচনী প্রচারণায় এমন সব এলাকায় তিনি যাচ্ছেন যেখানে এর আগে আর কোনো প্রেসিডেন্ট প্রার্থী যাননি। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা। নানা আয়োজনে নিউ ইয়র্কে নারায়ণগঞ্জ জেলা সমিতি উত্তর আমেরিকা ইনক এর অভিষেক সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার উডসাইডের গুলশান টেরেস মিলনায়তনে বিপুল সংখ্যক আমেরিকা প্রবাসী নারায়ণগঞ্জবাসীর উপস্থিতিতে অভিষিক্ত হন নতুন নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশ আর আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। নতুন কমিটির সভাপতি হয়েছেন মোস্তফা জামাল টিটু এবং সাধারণ সম্পাদক হয়েছেন কামাল হোসেন টিটু। অভিষেক অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা ও কমিউনিটি নেতৃবৃন্দ শুভেচ্ছা বক্তব্য রাখেন। সংক্ষিপ্ত আলোচনা সভার পর শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, আর এতে অংশ নেন দেশ ও প্রবাসী শিল্পীরা। পার্টেক্স খেলার খবর। সিরিজ জয়ের লক্ষ্যে শুক্রবার দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম টেস্টে স্বাগতিকদের 10 উইকেটে হারানোর পর আত্মবিশ্বাসে বলীয়ান শান্ত মুশফিকরা। জয়ের সেই ধারাটা ধরে রেখে বদলে যাওয়া বাংলাদেশে নিজেদের রেকর্ডের মুকুটে নতুন পালক যোগ করতে চায়।
তাই পরিশ্রমের কোনো কমতি নেই ক্রিকেটারদের। এখনো পর্যন্ত 2 দলের 14 টেস্টের মধ্যে বাংলাদেশের জয় 1টিতে আর 12টিতে জিতেছে পাকিস্তান। একটি ম্যাচ ড্র হয়েছে। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ সময় বেলা 11টা থেকে শুরু হবে খেলাটি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি পরিচালনা পর্ষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে আজ বিকেলে। প্রথমবারের মতো দায়িত্ব নিয়ে বোর্ড সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন সভাপতি ফারুক আহমেদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী সরকারের পতনের পর আত্মগোপনে আছেন বেশ কয়েকজন পরিচালক। এই সভায় তারা পদত্যাগ করতে পারেন অথবা টানা 3 বোর্ড সভায় অনুপস্থিত থাকলে পদ হারাবেন তারা। বর্তমান প্রধান কোচ চন্ডিকা হাথুরু সিংহের ব্যাপারেও আসতে পারে নতুন সিদ্ধান্ত। বোর্ডের সাব কমিটিগুলোর দায়িত্ব বন্টন ও পুনর্বিন্যাস হওয়ার কথা রয়েছে। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর সহ বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির আরও উন্নতি। এখনো পানিবন্দী 25 লাখ মানুষ, কমেনি দুর্ভোগ। গুম বিরোধী আন্তর্জাতিক সনদে সই করল বাংলাদেশ, ঐতিহাসিক মুহূর্ত বললেন প্রধান উপদেষ্টা। সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি গ্রেপ্তার। গণহত্যায় উস্কানি দেয়ায় 20 মন্ত্রী, এমপি ও 30 সাংবাদিকদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ। এবং ড্রোন দিয়ে তল্লাশি। নারায়ণগঞ্জের গাজী টায়ার কারখানার ভস্মীভূত ভবন থেকে কারো মরদেহ উদ্ধার হয়নি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।